চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কেমন মদ্য তুই? এতক্ষণে একটা মোরগ ধরতে পারলি না? তোর দাদা জান হইলে এতক্ষণে 10টা মোরগ ধরে ছাড়তো, বুঝছ? আমার তো ডর লাগতেছে। এই যে তুই বিয়া শাদি করবি, বউ গোসা কইরা চলে গেলে তোর আটকাইতে পারবি না। চলে গেলে চলে যাক, তুমি আছো না সুন্দরী দাদি। ফাজিল, এইসব ইয়ার কি বাদ দিয়ে এখন জলদি মোরগ ধর। তো চাচা যান কত বছর পর আইছে ঈদ করতে, তারে প্রথম দিন আমি মোরগ ছাড়া এই কি দিয়া বাদ দেব? কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না, আমি হলে কখন ধরে ফেলতাম। ইটস ইজি। ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। পয়রা গেছে, পয়রা গেছে। আহা, দুঃখ পাইছো? পয়রা গেছে। ও মাই গড! হাই 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 রে, মাইয়াটা পড়লো কেমনে? ও মামুনি, উঠো 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 উঠো। আহা রে, দুঃখ পাইছো? হ্যাঁ একটু। দেখি যাই রে, দেখি মাইয়াটা পড়ে গেছে আর তুই এরকম দাঁত কেলে হে হে করে হাসতেছিস করে। রিয়া মা, তুমি এরকম শুকনা জায়গায় আচার খেলে কেমনি? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? ওই বদমাইশ রিয়া মামুনি শহর থেকে এসে, হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, তুই আর মুরগি ধরতে দিছিস কে? মা 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 ব্যথা করতেছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ওরা মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারেন না আবার ধরতে গেছে। আহা, বন্ধ করো তো। এই বউ, জুলেখা কই? জুলেখা ও ওই যাইছে, ওই কলতলা গেছিলাম, পানি আনতে। কিছু কইবা? খালি পানি আনলে হইব? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? বাড়ি ঘর দুয়ার কি অবস্থা হয়ে রয়েছে। তো ছোট ভাইজান 10 বছর পর আসছে ঈদ করতে, এগুলো সাফ সুতরা করা লাগবে না? করতেছি আম্মা, তুমি চিন্তা করে না। এই পানিটা রান্নাঘরে রেখে আসি, তারপর আমি সব সাফ করতেছি। তুমি খাড়ে আছো কিসের জন্যে? রান্ধন বাড়ি কোন সময় চড়াইবা? হ্যাঁ, খাওয়ান লাগবে না? আম্মা রান্ধুম তো, মুরগি দিয়া গুলগুল আলু দিয়া ঝোল ঝোল করে যে রান্ধুম, মুরগি তো ধরতে পারলো না। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো। মাছ আজকে মাছ ধরবো, দুই ভাই বিলে গিয়া সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? চিন্তা নেই। বসার বসার দিকে। হ্যাঁ দেখছেন, চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ, তোর মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপরে বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আবার ভাইজান? এইটাও মনে আছে, তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা সোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ মনে আছে, মনে আছে, মনে আছে। কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে, দুই ভাই মিলা মজা করে খামো। ভাইজান, আপনি যে কি বলেন? ওনার কি সে বয়স আছে যখন মাছ ধরতে যাবে? শাহানা, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা, আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে। যাবি? শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো। আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ, ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। যা, কোনো অসুবিধা নাই।
আর প্রত্যেক কাজের একটা দাম আছে বুঝছো, কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। চাচিমা, দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে, মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, ওটা মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুইও যাবি মাছ ধরতে, দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 বাবা, আয় আয় আয়। ওই বাসার এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুলে গেছে পুরা মাছ কেমনে ধরতে হয়, ভিতরে হাত দিয়ে ঠান্ডা লাগবো, তোর তো অভ্যাস নাই। আয় আয় উঠাই। আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না তোমার যে কি অবস্থা করবো আমি। আই আদো একটা আইসা না, কি হলো মায়াডারে এত দমকাইতেছো কে? হ্যাঁ সব সময় খালি মায়াডারে দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি। দেই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডললে দিমু। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশতাছো সমানে, জ্বর লাগছে, এগুলি সব ভালো হয়ে যাবো, বুঝছো? গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলা গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মাখায় দে, তোমার শরীরটা ভালো লাগবো। তোমার শরীর যদি ভালো না লাগে, কালকে ঈদের আনন্দ করবা কেমনে মা? হ্যাঁ, আর ফুপু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করিয়া তোমার গোসল করাই দিম আমি। ফুপু, আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না, তোমার মায়ের এক ধমক দিয়ে বসায় রাখবো। আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না, আমরা দরকার হইলে সেন্ট দিয়া পুচ্ছা দিব, দিয়া দিব মা। ভাবি তুমি ওদিকে যাও, ধরো ধরো একটু। দুইজন তেল ডইলা ঠিক হয়ে যাবে মা। আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ ও মা, একটু মাথায় দিলাম, হ্যাঁ একটু মাথায় দিলাম। ওরে আমার মাটা। রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে, একটুখানি পানিতে নামতো তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? কই টিভিতে? আরে না, আকাশে। কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভইরা দেবো তোর। সিরিয়াসলি, মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো।
ভাইয়া আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি, দাদি, আব্বা, আম্মা, চাচা, চাচি, ফুফু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখুম। কি করছ? শিমুল ভাইয়া, ঈদের চাঁদ কি তুমি দেখতে পাইতেছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না রে দেখি নাই। আর চোখে যদি কি করলে গেল নাকি? আমি চাঁদ দেখছি। কই 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 কই? গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাসটা আর গেল না। তবে চাঁদ দেখলে কিন্তু আমি সবার আগে দেখি। তুই যদি আমার আগে দেখিস না, তোর আমি 100 টাকা দেবো, আর আমি যদি আগে দেখি তুই 100 টাকা দিবি। রাজি? ঠিক আছে, যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা তোমরা কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না? আমার আকাশের চাঁদ দেখার দরকার। বৌমা, এইটা কোনো কথা না, বুঝছো? নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? জি আম্মা। তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আল্লাহ বাঁচালে। আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে বাই করবো, আম্মার 500 টাকা কিন্তু আমি নিবো। বড় ভাইজান, ছোট ভাইজান, আপনারা কি চাঁদ খুঁজতেছেন? চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওইদিকে দেখেন। সুন্দর চাঁদ। এই যে আমি নিজে হাতে মুড়ি বাচ্ছি, খাও তো খাও। এই মায়াটা যে কি কি বানাইছো শাহানা? মায়াটা কিছু খাইতেই চায় না, হ্যাঁ? কেমন হয়ে গেছে গা? আর চুলটি কি একা বেকা করে রাখছে। আচ্ছা কালকা আমি তেল দিয়া টাইনা চুলটিরে সোজা করে দিমু আর কইসা বেনি করে দিমু। নাও খাও। অত মায়েরে ডরান লাগবো না, বুঝছো? মার দিকে কি খাও। বৌমা, দুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ বাঁচালে সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার 2 ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে, আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা এটা কি কও শাহানা? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে ফার্মের মুরগির মতো সব অভ্যাস করছে, হ্যাঁ? চিনি খায় না, এটা কোনো কথা হইলো? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ায়া কড়কড়ায়া খায় ফেলাই, আর চিনি খায় না। গ্রাম দেশে আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হইলেও খাইতে হবে, কিচ্ছু হবে না। আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো রিয়া এই সকলদের নিয়ে আমারে বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইলো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামী ঈদে যদি না বাঁচি, তার আগেই যদি মরে যাই, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল।
এই আম্মা কি বলতেছো এসব? তোমার না মানা করছি এরকম কথা কোনোদিন বলবে না। এসব কথা কইলে আমার বুকটার ভিতর বছর দেয় আম্মা। তুমি বলবে না। আম্মা জুলেখা ঠিকই কইছে, আপনি এইগুলি কইবেন না তো, আবল তাবল কথা। জুলেখা কান্দিস না। বুবু আজকে সন্ধ্যা কাউকে খুশির দিনে তুমি কান্দাছো কেন? না বাবা, এমনি এমনি কিচ্ছু। আইসি মন, আমরা এলে সব মহিলারা কথা বলতেছি, তুই এর মধ্যে কি যা। না যাবো না, আমি ফুপুর কাছে আইছি। ফুপু তোমার মনে আছে আগে সানরাইজ হলে তুমি আমার হাতে মেহেদি আঁকাই দিতা? মনে থাকবে না কেন বাবা? কতদিন হলো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও না, এজন্য মেহেদি নিয়ে এসেছি। আচ্ছা দিয়ে দিবা? ও মাই গড, মেহেদি! না না না, এই মেহেদি আমারে দিয়ে দিবা ফুপু, এটা আমার মেহেদি। কইলে হইলো, আমি আমার টাকাতে মেহেদি কিনে নিয়ে এসেছি, তোর হাতে দিব কেন? ফুপু শুধু আমার হাতে দিয়ে দিন। আমি লাগাম। ওই ব্যাকুল পোলা, মেহেন্দি লাগায় মেয়েরা, তুই পোলা মানুষ, তোর কি এর মেহেন্দি লাগবো? হ্যাঁ জুলেখা, তুই রিয়া মামুনির হাতে সুন্দর করে নকশা করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ ছেলে মেয়ে বুঝি না মা, আমার শখ হইছে আমি হাতে মেহেদি দেবো। না 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 না, আমি দুইজনের মেহেদি লাগাই। আগে আমার, আগে আমারে দাও। জুলেখা, ওই শিমুল রে আর রিয়া মামুনির রে যেহেতু মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না, আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা। এই এই আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ, এই যে হাতের মাঝখানে এ লিখে দিবি। দাদি, হাতের মাঝখানে এই লিখবা কেন? এ দিয়া তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলী আসগর, এই জন্যই লিখতে কইছে। সবাই যখন হাতে মেহেদি দিচ্ছে তখন আমার হাতে একটু দিয়ে দিও। রিয়ার বাবা কিন্তু হাতে মেহেদি দেওয়া খুব পছন্দ করে। সবাই তো গল্পে জইবা গেছে, মা শাহানা জুলেখা রিয়া সব ওইখানে গল্প করতেছে। এইটাই সুযোগ, এই ফাঁকে একটা ধরাই। ভাইজান আপনি সিগারেট খাস? না না ভাইজান, আর খাবো না, আর খাবো না, ভুলে গেছে, মাফ করে দাও। ভুলে গেছে, মাফ করে দাও। হ্যাঁ, ঢাকায় থেকে তুমি এইটা শিখছো? হ্যাঁ, সিগারেট খাওয়া বলো বেশ। কইলাম তো আর কোনোদিন খাবো না, মাফ করে দাও। না না, এইভাবে বললে হবে না, তুই কান ধরে উঠবোস করবি, বলবি যে সিগারেট খাবো না। এইটা একটা কথা কইলা ভাইজান। উঠবোস কর। আমার এই বয়সে আমার বউ আছে, মেয়ে আছে, তাদের সাথে কান ধরে উঠবোস করলে আমার মানিজ্জত থাকবে। ও মানিজ্জত না? উঠবোস না করলে মাপ নাই, মারে ডাক দেবো। ভাইজান প্লিজ মারে বইলো না। মা শুনতে পারলে, আমি যদি সিগারেট খাই এটা শুনে পিঠাইয়া আমার পিঠে ছাল বাকলা তুইলা ফালাবে। ধরছি আমি জীবনে কোনোদিন আর সিগারেট খাবো না। ঠিক আছে, মাফ করে দিলাম, বস। সিগারেট খাস না? খাবো না। বাসার তোর মনে আছে ছোটবেলায় আমরা দুই ভাই এক বিছানায় ঘুমাইতাম? আমারে জড়ায় না ধরলে তোর ঘুমিয়ে আসতো না, মনে আছে? খুব মনে আছে ভাইজান। তোমার কি মনে আছে তুমি একবার নানির বাড়ি চলে গেছিলা, রাত্রিবেলা আসো নাই? সেই সারা রাত আমি কাঁদছি,
ওর এক ফোঁটা ঘুমও আসে নাই। মনে আছে নানির বাড়ি থেকে আসার পর তুই তো আমার লোকে কথাই বলিস নাই, এত রাগ করছিলি। হ্যাঁ, আরে সেই দিনের কথা, কত কথা। দুই ভাই একসাথে বিছানায় ঘুমাইতাম, সারা রাত গল্প করতাম। কত গল্প করছি না ভাইজান, অনেক গল্প করতাম, অনেক। স্যার জি, এক কাজ করি, আজকের চান রাতে আমরা দুই ভাই একলা ঘুমাবো, সারা রাত গল্প করবো। সত্যি কইতেছ ভাইজান? সত্যি বলতেছি। তুই শহরে থাকিস, আবার কবে আসবি না আসবি, ঠিক আছে? আজকে রাতে ছোটবেলা ফিরে যাবো। কি যে ভাল লাগতেছে ভাইজান। আব্বা, চাচা, তোমরা কি নিয়ে গল্প করতেছো? ওই আর কি, বাসার সিগারেট। কি না না, তুই তো সিগারেট খাস না, এটা বলতেছিস ভাইজান? আমি বলতেছি, শোন, ছোটবেলায় আমি আর তোর আব্বা মানে আমার ভাইজান আমরা একসাথে এক বিছানায় ঘুমাইতাম, সারা রাত অনেক গল্প করতাম। আজকে সিদ্ধান্ত দিছি এই সানরাইতে আমরা দুই ভাই আবার একসাথে এক বিছানায় ঘুমাবো আর সারা রাত গল্প করবো। বাহ, খুব মজা হইবো। তাহলে আমিও তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস না বলিস, আমরা দুই ভাই এখানে ঘুমাবো, তুই কোথায় ঘুমাবি? তুই কেন ঘুমাবি আমাদের সাথে? আব্বা আমারে কইছে তোমরা নাকি ছোটবেলায় অনেক মজার মজার ঘটনা ঘটাইতা, তোমাদের সাথে শুয়ে তোমাকে ছোটবেলার মজার ঘটনা শুনুম। আজকে আজকে তো সানরাইজ, আজকে সারা ঘুম হই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইজান, তুই থাকবি আমাদের সাথে, সমস্যা নাই। তুই মাঝখানে শুবি, আমরা দুই ভাই দুই পাশে শুবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কে পড়ি? তুই কোন দিকে ঘুমাবি? আমি আর মাঝখানে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দুই পাশে যাই। তুই দুই পাশে ঘুমা। ঠিক আছে। বালিশ আরেকটা হলে ভালো হইতো আম্মা। এই তো চাদর লাগবে? না, আছে। ঠিক আছে ভাইজান, আসবো? হ্যাঁ, আসো আসো। কি ব্যাপার, অনেক রাত হলো তো, তুমি এখানে ভাইজান শিমুলের সাথে, তুমি ঘুমাবে না? দেখতেছো না, ঘুমাইতেছি তো। আজকে আমার ভাতিজা আর বড় ভাইয়ের সাথে সারা রাত গল্প করবো। সানরাত বলে একটা কথা আছে না? তুমি এক কাজ করো, তুমি আম্মার সাথে গিয়ে ঘুমাই থাকো, যাও। মানে? এটা মানে মানে কইরো না তো শাহানা, যাও না। ভাইজান, মনে আছে আপনার ওই যে একবার আমরা নানির বাড়িতে যাওয়ার সময় সাগর থেকে পানিতে পড়ে গেছিলাম, ওই গল্পটা একটু করে দাও। ওই গল্প আমি করতে পারবো? না 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 আব্বা, ওই গল্পটা করো না। না 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 আব্বা, আব্বা ওই গল্পটা করো না আব্বা। বুঝে কি অনেক মজার না? মানে আমাদের নানির বাড়ি যাওয়ার পথে একটা ওই তোর একটা বাঁশের সাঁকো পার হইতে হইতো, বুঝছিস? তো ওই নদীর মতো ছোট একটা খাল নদী এরকম, তার মধ্যে দুই ভাই তো যাইতেছে, হঠাৎ করে দুইজন দুপুস করে পড়ে গেছে। হাসির কি আছে, পড়ে গেছে পানির মধ্যে। আরে আসল কথাই তো তুই শুনস নাই, আমরা তো পানিতে পড়ছি, আমাকে লুঙ্গি কই আসছিল, কই কই সাগর সাথে পাইতেছিল। ওইটাই তো মজার। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন।
আল্লাহ, আপনি আমার দাদার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমার দাদাকে জান্নাতবাসী করেন। আল্লাহ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিমুল, ঈদের দিন আমি আমার আব্বার সঙ্গে দাদার কবর জিয়ারত করতে আসতাম। আজকে আব্বা নাই, মনে হইতেছে সেই দিনের কথা। ভাইজান, আমারও আব্বার কথা খুব মনে হইতেছে, খুব মনে হইতেছে ভাইজান। আব্বা, চাচা, আপনারা কাইন্দেন না। আপনারা নামাজ পড়ে দাদার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ দাদাকে জান্নাতবাসী করেন। চলো ভাইজান। আম্মা, আপনার ছেলে যে এই শাড়িটা ঈদে দিল, সুন্দর হয়েছে না? না, বউ মানুষ লাল পরবে, চকমকে রং কি করে এগুলো? এই জুলেখা, আম্মা আল্লাহ সালামত রাখেন। জামাত ঠিকঠাক মতো হয়েছে তো না? জি জি নামাজ। তোমার আব্বাজানের কবর জিয়ারত করে আসছো তোমরা? হ্যাঁ, আমরা দুই ভাই আর শিমুল জিয়ারত করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, ঈদের নামাজ শেষ, এবার সালামি দাও। আব্বু, আমাকে সালামি দিতে হবে। এই তো মুশকিলে ফেলাই দিলি তোরা। আমি তো সেই রকম ক্যাশ টাকা নিয়ে আসি নাই। না না চাচা, এইসব বললে হবে না, তাড়াতাড়ি সালামি দাও। বাসার দিয়া দাও, কি করবার যাও। ঠিক আছে ভাইজান, আপনি যখন বলছেন। 1000 টাকা পাইছি। আব্বা, এবার তুমি সালামি দাও। কারে কয়? আরে কয় ভাইজান, আমার ভাই দিছে, আমি দেব না। আরে যার যারটা আলাদা আলাদা। ভাই দিছে, ভাই ড্রাইভার, তোমারটা দাও, তাড়াতাড়ি দাও। কি আশ্চর্য ব্যাপার! তুই কেন দিলি? আমার নাতি নাতনি চাইছে, কিপটামি করবি না, দিয়া দে যা চাইছে। যা। আব্বা, হ্যাঁ, 500 টাকা, 100 টাকা তো না, 500 তোমার টাকা। ছোট ভাই দিছে 1000 টাকা, তুমি বড় ভাই, তুমি কমসে কম 2000 2000 4000 টাকা দিবে। তাড়াতাড়ি দাও, কত বাড়ায়ও না। 2000 করে দিতে হবে। যা, 2000 নিয়ে যা। দাদি 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 দে, ওরা যা চায় দে, কিপটামি করবি না। হ্যাঁ, 2000 করে দিয়ে দে। এই 2000 পাইছি, 2000 পাইছি। বাবা রে বাবা, এই যে 2000 কিন্তু। ঠিক আছে। আমাকে ঈদও নাই, আমাকে ঈদের সালামিও নাই, আমগরে তো কেউ চোখই দেয় না রে শানা। একদম ঠিক। ছোট কালে সালামি পেতাম, বড় হওয়ার পর তো কেউ সালামি দেয় না। বুঝছি, কি যে ভেজালটা হয়েছে না, তোদের কারণে হয়েছে না। তোরা লাগাইছিস না, এই যে সুফিয়া, শাহানা। থ্যাংক ইউ ভাইজান, তো আমারই বিপদে ফেলাই না। কেন? এই যে আমার দেওয়া লাগবে না, তোরটা মিলাই দিছে তো, দুজনে মিলাই দিছো। কথা শুনতে তো আমার হবে। নেন ভাবি, তো বড় লোক হয়ে গেলাম। আচ্ছা, আমি আমার সালামিটা দিয়া লই, কেমন? হ্যাঁ, আমার 2 চোখের 2 মণি। নাও আল্লাহ। আর আমার ছেলে, ছেলের বউ, আল্লাহ দিলে নাও, নে বাবা। ছেলের বউ, হ্যাঁ, তারপরে আমার কন্যা, নাও। আচ্ছা, সবাই খুশি, কিন্তু আমি একটা কথা বলতে চাই, তোমরা বেজার হও না হও, আমি কথাটা বলবোই। তোমাদের এই আক্কেলটা দেখে আমার খুব কষ্ট লাগলো। তোমরা তোমাদের ছেলে, মেয়ে, বউ সকলে সালামি দিলা, আর মায়ের পেটের একটা বোন, হ্যাঁ, তারে
না না, এইটা আমি মানতে পারলাম না। ও মা, আমার কি বলতেছো? আমার আমার সালামি দিব কেন? আমার সালামি লাগবো না। না না, আমি টাকা দিয়ে কি করবো আম্মা? না না না, ঠিক আছে। এই যে জুলেখারে সব টাকা আমি দিয়ে দিলাম, এগুলি জুলেখার সালাম না। আরে আমার আম্মা, এটা কি করলা তুমি? আমি তো একটা মাত্র ননদি, একটা মাত্র ননদি, সব টাকা তো আম্মা, এটা কি করলো? সব টাকা এই তো, এইটাই আনন্দ। আজকে আমার মনটা বহুত খুশি, বহুত খুশি। শিমুল ভাইয়া চলো তাহলে, আমি রেডি। কি ব্যাপার শিমুল ভাইয়া, এভাবে তাকায় আছো কেন? তোরে দেখতেছি তুই শাড়ি পরছিস। শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে, কারণটা কি? দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে, আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই, তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল। আম্মুর কাছে শাড়ি ছিলাম, আম্মু তো দিল না, পরে দাদি তার একটা শাড়ি দিয়েছে, সেটাই পরলাম। আচ্ছা, শাড়িতে আমাকে কেমন লাগছে বলো তো? তোরে অনেক সুন্দর লাগতেছে রিয়া, তুই যে এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই। আসলেই বাঙালি নারী শাড়িতেই সুন্দর, এটা আজকে আবার প্রমাণ হইল। সত্যি তোরে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ শিমুল ভাইয়া। তোমাকে একটা কথা বলি? বল। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে সাদা শার্ট পরছো না, শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না, একদম ড্যাশিং লাগতেছে। শিমুল ভাইয়া, তুমি তো দেখতে সুন্দর আছো। আরে যা, কি কষ্ট না। ইস, লজ্জা একদম মুখটা লাল হয়ে গেছে। আচ্ছা হয়েছে, অনেক প্রশংসা করছি, এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা। আসার পর থেকে কিন্তু একটুও গ্রামটা ঘুরায় দেখাও নাই। আসো। ঠিক আছে, চল। ওয়াও, বানানা ট্রিতে বানানা ধরছে, কি সুন্দর। আমি না ওইটা পারবো। আরে কি বলে, এই কলা তো এখন পাকে নাই। তো কি হয়েছে, আমি জীবনে প্রথম এরকম গাছের মধ্যে কলা দেখলাম, আমার না খুব ছিঁড়তে ইচ্ছে করতেছে, আমি ছিঁড়ি। আচ্ছা ঠিক আছে। তো ধরতে পারতেছি না, আমাকে একটু উঁচু করো তো। আচ্ছা ঠিক আছে, আমি পাইরা দিতেছি। না 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 না, আমি নিজে করব। আই নিড দ্য এক্সপেরিয়েন্স। উঠাও আমাকে। এই ধরছি ধরছি, কলা ধরছি। তোর এত বড় সাহস, আমার কলা গাছ থেকে তুই কলা চুরি করতেছস তোর বাড়ি করে? সরি আঙ্কেল, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ঢাকা থেকে এসেছি। আরে সর্বনাশ, ঢাকা থেকে আইছস কলা চুরি করতে গেরামো? তোর কলা চিরার স্বাদ আমি মিটাইতাছি, আজকে তোরে কলা গাছের লগে বান্ধু। দৌড়ে করে আমি কলা চুরি করার শখটা মিটাই দিব।
আম্মু আম্মু তুমি ওকে মারলা কেন? কোথায় ছিলি সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা আমি তো বুঝলাম না। এই জন্য যে তুইও এরকম চাষার অশিক্ষিত হবি, এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একেবারে চুরিয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি। আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তাছাড়া রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? আরে কিসের চাচাতো বোন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও, এই তো? দেখেন চাচি আম্মা, আমার আব্বা আমার গ্রামে রাখছে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ বানায় রাখে নেই। আমি ডিগ্রি পাস করছি। হ্যাঁ, আমার আব্বা কৃষক, কৃষিকাজ করে, আমিও চাষবাস করি, এই জন্য আপনি আমার চাষা বলতে পারতেছেন। এই গ্রামের চাষারা যদি গ্রামে ঠিক মতো ফসল না ফলাইতো না, তাহলে শহরে বসে বসে চিকন চালের ভাত, মাছ মাংস, তরি তরকারির শাকসবজি খাওয়া লাগতো না। চাষাদেরকে অসম্মান করে কথা বলেন না। আই চুপ করো, তোমার জ্ঞান নিজের কাছে রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ধারে কাছে তোমাকে যেন না দেখি, তোমাদের ছায়াও যেন ওর উপর না পড়ে, বুঝতে পেরেছো? যদি দেখি তোমার খবর আছে। মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না, সে তো কষ্ট পাবে। আরে কিসের অপমান? এদের মান থাকলে না অপমানিত হবে? ভাবি কি বলতেছেন আপনি? হ্যাঁ, আরে শিমুল আর রিয়া চাচা তো জ্যাঠা তো ভাই বোন, ওরা একসঙ্গে ঘুরবে, কথা বলবে, আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আর আপনি শিমুলের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি তো ওইভাবে অপমান করতে পারেন না ভাবি। আমি কি পারি না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। স্বামীর সংসার তো 2 বছরও করতে পারোনি, লাথি মেরে ভাইয়ের ঘরে এসছো, তাই না? কাজের লোকের মতো থাকো, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। এই তোমার মতো এরকম একটা অপয়া মহিলা এই সংসারে আছে বলে এই সংসারে কোনো আয় উন্নতি নাই। অলৌকিক থাকার। চাচি আম্মা, শিমুল তুই কোনো কথা কইস না। ভাবি আপনি রিয়ারে নিয়ে ঘরে যান, শিমুল রিয়ার সঙ্গে কোনো কথা বলবে না। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এই ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? চলো। ফুপু, চাচি আম্মা তোমারে আমারে এত অপমান করে কথাগুলো কেন? বিশ্বাস করো, আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাইস না বাবা, তো চাচি আম্মা তো মুরব্বী না, মেজাজটা গরম হয়েছে, 2-4 কথা বলছে, মেজাজ ঠান্ডা হইলেও সব ঠিক হয়ে যাবে বাবা। শিমুল তোর আম্মার এসব কথা কইস না, আর একটা ঝামেলা হয়ে যাবে, কইস না। ওই শিমুল, তখন থেকে দেখতেছি তোর মন খারাপ, ভাত নিয়ে খালি গাঁটতাছস, ভাত তো মুখে দিস না, কি হয়েছে তোর? খাইতেছি মা। কিরে আশা, রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। ছোটবেলায় মায়ের হাতের রান্না যেমন ছিল ওই রকম লাগতেছে খাইতে। কারণ আছে, আম্মাই তো রাঁধছে, এই জন্য আম্মার খাওয়ানোর মতোই লাগতেছে। কি কও ভাবি? মা, তুমি এই বয়সে কেন এত কষ্ট করে রান্না বান্না করতে গেলা? বাবারে, এত বছর পর আসছস, আবার কবে আসবি না আসবি একসঙ্গে তো করে পাবো কিনা, তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না
খাওয়াই, আর কোনোদিন তো করে রান্না করে খাওয়াইতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো দাদি, তুমি মরার কথা বলো না। তোমার মরার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আম্মা, আপনি যে এইগুলি কোন, আপনি জানেন না আপনার এই বড় ছেলের মনটা বেশি নরম, এই আপনি এইগুলি কোন, আর সে সারা রাত ঘুমায় না, খালি কান্দে। এগুলি আর কইবেন না তো আম্মা। এইসব খাও তো। ও ভাই বাসার, তুমি আর কয়দিন থাকবা কত দেখি? তুমি বেশি দিন থাকলে ভালো হয়, আম্মার মনটা ভালো থাকে। ভাবি, এবার তো ঈদে বেশি দিন ছুটি পাই নাই, আর 3-4 দিন থাকবো আর কি। ভাইজান, এতদিন পরে ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? কেন? এই বাড়ির সয় সম্পত্তি আমাদের যা আছে আর অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেচে দিতে আসছি। কেন বাড়ির সয় সম্পত্তি বেচবি কেন? হ্যাঁ ভাইজান, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম। সেটার জন্য আমার টাকা জোগাড় করতে হবে না? সেই জন্য ভাবছি আমার ভাগের যা সম্পত্তি আছে সব বিক্রি করে ঢাকায় চলে যাব। তাছাড়া আমি তো আর গ্রামগঞ্জে আসবো না কোনোদিন। খামাখা এই সয় সম্পত্তি রাইখা আমার কি লাভ? এই জন্য ভাবছি বিক্রি করে চলে যাব। ভাইজান, তুমি আমার ওয়ারিশ, আমার ভাই। আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিমু, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষ করে খাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই, আমি কেমনে কিনুম? ভালো করে বুঝে শুনে বলো, কি আসলেই কিনতে পারবা না? আমি কেমনে কিনুম? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে, আমার তো কিছু করার নাই। আমি অন্য পার্টি দেখি। যদি বিক্রি করতে হয়, ওই বাপের রেখে যাও ধানি জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা নে। ভিটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পদ অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে। অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি কর, বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। উনি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? ভাবি খবরদার, মুখ সামলা কথা কয়ো। মুখ সামলায় তুই কথা কইস। কাল রাইতের থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এখানে কি কোন বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গইজা জুগালি মহিলা মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। তুই কই আসিলি রে? এই বাড়ি করানোর সময় তুই কই আসিলি? তুই পয়রা আসিলি ঢাকা শহরে। তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হইছে? হ্যাঁ, আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে গড়া, সব আমগো সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির বিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না। দেখুন কে বিক্রি করে। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা দেবো। আপনি কেমনে ঠেকান? বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়া করছেন, সেই খোটা দিয়া ফেলাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু সব তো একলা খাইছেন। কোনদিন জিজ্ঞাসা করছি? হিসাব চাইছি? চাচা সেই সব তো আমরা একলা খাই নাই,
প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি। দেখেছো, এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না। সারা বছর আম কাঁঠালেরা খেয়েছে, দুই একটা পাঠিয়েছে, সেটার জন্য খোটা দিচ্ছে। ছোট লোক কোথাকার। খবরদার আমার ছেলে ছোট লোক কবি না। তো কি বলবো? ছোট লোক তো তুই একটা লোভী। এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেচে দিতে চাস, ঢাকা শহরে দালান করতে চাস। লোভী মহিলা কোথাকার। এই মহিলা কি বলে কি? ওর আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ননসেন্স! সে আমাকে লোভী বলছে। ভাইজান, এখনো সময় আছে, তোমার বউরে সাবধান করে দাও। আমার বউরে নিয়া আর একটা উল্টা পাল্টা কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। করুক, ওর সা মন চায় করতে দাও। এ বাড়ি যদি বিক্রি করতে চায় করুক, তুমি আর কথা বললো না, ব্যাস তুমি আর কথা বললো না। বাহ, আমার মা তো এমনি এমনি কথা কইতেছে না। আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে। ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইডা এনে জায়গায় ফালাইছে। মামা গো হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে, তুমি এই বাড়ি করছো। চাচা, চাচা আপনার পায়ে ধরি চাচা, আপনি আমাকে এই বাড়ি 2 ভাগ করে বিক্রি করে দিয়েন না। আমাকে বাড়িতে যদি অন্য মানুষ এসে থাকে আমরা এটা সহ্য করতে পারব না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করুন। মেল ভাই কি বলতেছ? কি বলতেছ ভাই? এমনি কথা কয় না ভাই। এটা তোমার বাপের ভিটা, এটার মধ্যে নাই যে তোমার পেটে ধরছে মা, আম্মা থাকে, তোমার জুলেখা থাকে, ভাইজান থাকে, ভাতিজা থাকে, ভাবি থাকে। ভাই এই বাপের ভিটাটা তুমি বিক্রি করো না, তুমি আমার ভাই অন্য মানুষ জন্ম দিয়ে ভিটায় আইসা উঠে। ও ভাই, আমার পরিবারের কেউ তোরা সব থেকে থাকবো ভাই। সত্যি কথা কস তুই? তোর নিজের সুখ আছে, নিজের জামাইর সাথে তুই ঘর সংসার করতে পারো তাই তোর নিজের সংসারে সুখ নাই, আমাকে সংসারের সুখ নিয়ে কথা কইতে আইছ? বাসার নিজের মায়ের পেটের বোনেরে এরকম করে কইতে পারলি তুই? আমার নিজের উপর ঘেন্না লাগতেছে, আমি তোরে পেটে ধরছিলাম। খবরদার কইতেছি, এই ভিটা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। যদি বেচস তাইলে কিন্তু। তাইলে কি করবা তুমি? কি করবা মা? তোমার যা মন চায় তাই করো। ছোটবেলা থেকেই তো দেখাইতেছি তুমি তো তোমার বড় পোলা ছাড়া আর কাউরেই কুছো না। কখনো কখনো মনে হইতো যে তোমার বড় পোলাই তোমার আসল পোলা, আমি তোমার সব পোলা। আব্বু, তুমি দাদির সাথে এভাবে কেন কথা বলতেছো? দাদি তোমাকে এত ভালোবাসে, সে তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাইলে পাক, আমার কিছু করার নাই। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করবই। এই ব্যাপারে কেউ যদি কোনো বাধা দেয় অবস্থা কিন্তু ভালো হবে না। আমি পার্টির সাথে কথা বলতে চাইতেছি। বাসার কাকা, মেলা দিন পরে আপনার লগে দেখা হইলো, কেমন আছেন? আছি ভালোই। তুমি কেমন আছো খালেক? তোমার রড সিমেন্টের ব্যবসা কেমন চলে? খুব ভালো আছি কাকা। কাকা, আল্লাহ দিলে তো ব্যবসা একটা না, কয়েকটা। ব্যবসার টাকা দিয়ে বাড়ি করছি, জায়গা কিনছি, এখন গাড়িও কিনছি। বাহ, খুব ভালো। খালেক। জি কাকা। আমি তোমার কাছে আইছি একটা বিষয় নিয়ে আলাপ করতে। কি ব্যাপারে কাকা, কোন না? তুমি তো জানো আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকি, কিন্তু এই গ্রামে আমার বউ, আমার মেয়ে কেউ আসতে চায় না। সেই জন্য চিন্তা করছি আমার বাড়ি ঘর সয় সম্পত্তির অর্ধেক ভাগ যে পাই আমি, সেটা বিক্রি করে ফেলাম, ঢাকায় একটা ফ্ল্যাট নিব। তুমি কি কিনবা নাকি বলো? বাসার কাকা, আপনি যে আপনার সম্পত্তির অর্ধেক বিক্রি করে দিবেন, তা আপনার তো ওয়ারিশ আছে আমজাদ কাকা, সে কিনবো না? দূর কি যে কও না তুমি।
হে কিনবো কই থিকা? তার আমি জিজ্ঞেস করছিলাম, তার কাছে নাকি টাকা নাই, সে কিনতে পারবো না। সত্যি কথা কইতে কি বাসার কাকা, আপনার ওই বাড়ি বিটটার প্রতি আমার একটা লোভা আছে। এটা তো আগে বিলের জায়গা ছিল, আমজাদ কাকা এটারে মাটি ভরাট কইরা এত সুন্দর করছে বাড়ি করবার লাগিয়া। এটা তো একেবারে পজিশনের একটা জায়গা। আপনি যদি বাড়ি বিটার অর্ধেক বিক্রি করেন তাহলে আমি চোখ বন্ধ করে কিনা ফেলামো, দাম দর নিয়ে সমস্যা হইব না। যা দাম আছে আমি তাই দিব, কম দিব না। বাহ, তাহলে তো হইয়াই গেল। আমি তো আমার বাড়ির জমি বিক্রি করুমি, বিলের জমিগুলো কিনবা না? না, বিলের জায়গা তো রাখমই কাকা, কিন্তু আমার মেইন টার্গেটটা হইতেছে আপনার বাড়ি বিলের যে জমিটা, এইটা। আপনি ওই জমির দলিল, খাজনা খারিজ, এটা সহ যা যা আছে কাগজপত্র আপনি সব রেডি রাখেন। আমি কালকে বিকালে একবার আমু, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2-4 মধ্যে টাকা টোকা দিয়ে লিখে লইল। ঠিক আছে, আমি জমির দলিল বাকি কাগজপত্র সব রেডি করতেছি, তুমি কালকে আমাকে বাড়িতে আসো। জি কাকা। ঠিক, আসি। মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। বড় ভাইজান তো আমার ভাগের সম্পত্তি কিনতে পারবে না, কিন্তু আমার তো টাকা দরকার। সেজন্য আমি খালেকের সাথে কথা বলছি, খালেক কিনতে রাজি হয়েছে। সে কালকে আসবে জমির দলিল দেখতে। তুমি দলিলগুলো একটু বাইর করে রেখো। মা, আমি কোনো ঝামেলা চাই না, তুমি দলিলগুলা বাইর করে রাখো। চাচা, বাড়ি তো আসলে নতুন করে দেখার কিছু নাই। আপনার এই রাস্তা দিয়ে কত গেছি, জায়গা সুন্দর। ঘর এটা কতদিন আগে করছিলেন? ঘর এটা তো আমার না রে বাবা, এটা তো আমার বড় ভাইয়ের ঘর। বড় ভাইয়ের ঘর মানে এই পাশ আপনার না? না না না, আমার তো পিছনের পাশ। ও, পিছনের পাশ না? হ্যাঁ। ও, তাহলে আপনি কি পিছনের পাশ বেচতে চাইতেছেন না? আচ্ছা, লন তো দেখি, পিছনেরটা দেখি। আস। তা আমি তো মনে করছি এই পাশটা আপনার। না না না, তুমি মনে করলে কি হবে? চাচা, এই যে এই ঘরে আমি থাকি, এই পাশটা আমার, এই পাশটাই বিক্রি করুন। ও ঠিক আছে কাকা, দেখলাম। ওই দলিলটা নিয়ে আসেন আর আমজাদ কাকারে ডাকেন, একসাথে বসে একটু কথা কই। ঠিক আছে। বাসার চাচা, কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আপনার ঘর যে পাশে, ওই জমিটার পিছনে হইতেছে খাল, আর আমজাদ চাচা যে অংশে থাকে এটার পিছনে হচ্ছে রাস্তা। ওই খালের পাশে যে জমি ওইটার দাম একটু কম, রাস্তার পাশেটার দাম বেশি। ওটাও কথা না, কথা হইতেছে আমি আসলে খালের পাশে জমিটা নিতে চাইতেছি না।
আমজাদ চাচা যে পাশে থাকে অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি যেটা কইছো ওইটাই। ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেচব। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুম কই? কেন আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা? অসম্ভব। আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না। অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমারে সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না। তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেচো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারে তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা এই বেচা খান। চাচার জমি চাষ করেন, আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এগুলো তো আপনারাই বেচেন। গাছের ফল বেচেন, গাছ বেচেন। এই বেচারা তো কোনোদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে। এখন যেহেতু চাচা জমি বেচতে চাইতেছে, তার টাকার দরকার, আর আমি জমি নিব। চাচা যে পাশে ঘর করছে ওটা আমার পছন্দ না। আমার পছন্দ আমজাদ চাচার ঘরের সাইডটা, তো ওটা দিয়ে দেন। তাইলে তো হয়, নাহলে তো লোকটার উপর একটা বেঞ্চ আপ করা হইতেছে। এই ইবলিশ শয়তান, একদম চুপ থাক। আমার ভিটামাটি কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আর তোর চাচারে ঠকাইছি মানে? কোন জন্মের চাচারে তোর? বাসার আমার ভাই, আমার দেবর। বাসারে কি ঠকাইছি আমরা? বাসারের ক্ষেতের ধান, বাসারের গাছের ফল, বাসারের পুকুরের মাছ কত যত্ন করে আমার পোলাই যায় নিজ হাতে দিয়েছে। আমার ভাই, আমার দেবরের জীবনে আমরা কোনো কিছুতে ঠকাই নাই। কই থেকে আইছস তুই ইবলিশ শয়তান? চাচি, কথাবার্তা একটু সাবধানে কইেন। আমি ইবলিশ শয়তান মানে ফাইজলামি কথাবার্তা কোন? আপনি মুখ সামলায় কথা কইবেন। হ্যাঁ, চুপ করেন। আপনার সাহস কত আমার মায়ের ধমক দিয়ে কথা বলেন? আপনি কে? হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যে কথা বলার জন্য আপনি কে? ডাকছে কে আপনারে? ডাক গলাইতে আসছেন এখানে? জান এখান থেকে, যান। আসছে যে আমার চাচারে আমরা ঠকাইতেছি, এইসব বইলে আমাকে সংসারের মধ্যে একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে। ভালো 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 না, ঘাট ধাক্কা দেবেন। এই একদম একদম থাপড়া ধরে শিক্ষা দেব। বল খবরদার, এই আপনি কথা বলেন না। থাপড়া বল। আমার তো মুখে কি আপনার সামনে কি বেদবি শিখাইছে? ভাই তার বাড়ি খাইছস তুই? সারা জীবন তোরা চাচারে ঠকাই না আইছস, এখন বড় বড় কথা কস। লজ্জা করে না তোর? বাইরে যা তুই এখান থেকে। বাইরে যা এখান থেকে। এই চাচা, আপনি দরবার ডাকেন। এরা কেমনে ঠকায় এটা আমি দেখবো। আপনি শালি জায়গায় এই বাড়িতে। ঠিক আছে খালেক, তুমি যেটা কইছো ওইটাই হইব। ভালো ভালো যখন দিব না তাহলে আমি শালিকি ডাকো। বাসার তোর এই কথা কইতে একটু লজ্জা করলো না? হ্যাঁ, তোর আব্বার সারা জীবন মানুষের সালিশ দরবার করছে, আর তুই নিজের জন্য এই বাড়িতে সালিশ বসাতে চাস? হ্যাঁ, আমার বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই বাড়িতে সালিশ বসে নাই, আর তুই এই কাজ করলি? হ্যাঁ, আরে ছাগলের ছাগল। আরে কথার মধ্যে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ এসে পড়লে তখন কি হয় জানাস? সেই সংসার আর সংসার থাকে না, সেই সংসার আগুন লাগে, ধ্বংস হয়ে যায়। আমি তোরে কইতেছি, খবরদার এই বসত ভিটার একটা অংশ বেচতে পারবে না। আমার কত কষ্ট হইতেছে তুই বুঝতে পারছিস? তোমার কষ্টে আমার কিচ্ছু আসে যায় না মা। তোমার জন্য আমি কি কষ্ট করি নাই? তুমি কি আমার কষ্ট দাও নাই? সারা জীবন দেখছি বড় ভাইজানের জন্যই তোমার দরদ উতলায় উঠে। তার পক্ষ নিয়ে কথা কইছো, আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো কও নাই। খালেক যেটা বলছে সেইটাই হবে। বড় ভাইজানের অংশই আমি বেচুম। ভালোই ভালোই বড় ভাইজানকে বইলে ওইটা রাজি করাও। মেজো ভাই, খবরদার আর একটা বড় তুমি আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। সম্পত্তির লোভে তুমি তো দেখতেছ কি মানুষ হয়ে গেছো, জানোয়ার হয়ে গেছো তাকে তুমি। এই তুই কি করি? আমি জাবা হইছি, আমি অমানুষ। থাপড়ে তো বাসার খবরদার, আমার বোনের গায়ে হাত তুলবি না, আমার বোনের গায়ে হাত তুলবি না। ঠিক আছে, যদি তোর মনে হয় আমি যে অংশ থাকি সেই অংশ তুই নিবি, তুই বেচবি, ব্যাস। আমি আমার বউ পোলা নিয়ে আজকে ঘর থেকে বাইরে যাবো। কোনোদিনও না। অনেক কষ্টে রক্ত পানি করে আমি ঘর তৈরি করছি। মাটির ঘরে একটা একটা করে ইট গাচ্ছি, আমি একটা একটা করে গাছ লাগাইছি। প্রতিটা গাছ আমার সন্তানের মতো। ওই ভিটামাটিতে তো আমার ছেলে
এতটুক থেকে এত বড় হইছে। আমার ছেলের স্মৃতি, আমার স্বামীর স্মৃতি, আমার শাশুড়ির স্মৃতি, সব স্মৃতি গাইতে রইছে ওই ভিটা মাটিতে। ওইটা আমি কাউরে নিতে দিব না, আমার জান থাকতে না। সুবিয়া, সুবিয়া ভাই চুপ করো, চুপ করো, দোয়াই তোমার চুপ করো। আশা যদি মনে করে যে আমি ওরে ঠকাইছি, ওর জায়গা আমি নিয়ে নিতেছি, ও নেক নেক নেক, ও যেইটা বিক্রি করতে চাই করো, কিন্তু খবরদার আমার মা বোনের গায়ে হাত তুলবি না, মা বোনের গায়ে হাত তুলবি না। তাহলে তো লই খালেক, তুমি যেই অংশ কিনতে চাইছিলা সেই অংশ তো পাইলাম। আগামী কালকা এই দলিল নিয়া তুমি রেজিস্ট্রি করো, রেজিস্ট্রি করে টাকাটা আমারে বুঝাই দাও। আমার তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, ঢাকা আমার কাজ আছে। ঠিক আছে চাচা, আমার আব্বাই তার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসে। দিন রাত 24 ঘন্টা আমার কাছে, আমার মায়ের কাছে খেলে আপনার গল্পই করতো। আপনার সাথে তো আব্বার অনেকদিন পর পর দেখা হয়। কত রাত যে আব্বা আপনার কথা কয়ে কাঁদছে সেটা শুধু আমি আর আমার মা জানে। গ্রামের মানুষজনের কাছে শুনছি আমার আব্বাই নাকি আপনার থেকে ভালো ছাত্র ছিল। শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার আব্বাই লেখাপড়া বন্ধ করে দেয়, লেখাপড়া বন্ধ করে কাজে ঢুকে কাজ করে আপনার লেখাপড়ার খরচ চালায়। শুধুমাত্র আপনার জন্য আমার আব্বা তার জীবনটা নষ্ট করছে। সেই মানুষটারে আপনি আঘাত দিয়ে কথা কইতে পারলেন? যেই ঘরে আমার আব্বা থাকে সেই ঘর থেকে তার বাইর করে দিলেন। আমরা সব বেঈমান আর ওনারা একেবারে ভালো মানুষ। প্রচুর নাটক দেখলাম, এখন চলো তো, আর সহ্য হচ্ছে না পশ্চিম মতো পরিবেশ। এই যে আমজাদ চাচার পুত, খুব ভালো করে শুনে রাখ, তবের ঘর যে অংশে, ওই অংশ যেহেতু আমি কিনতেছি, কালকের থেকে ওই ঘর আমার। তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বেরিবি। আর জমি রেজিস্ট্রি হওয়ার পরে বাড়ির মাঝখান বরাবর আমি বেড়া দিয়ে দিব। তোরা তগর অংশে থাকবি, আমার অংশের দিকে চোখটা তুলে তাকাবি না। মাথায় থাকে যেন ভেং হয়ে ঠ্যাংলা রস বেটা, রাস্তাত করে দিলে বেটা চলতে পারবি? মায়ার বাঁধন ছিঁড়লে লাগে না আর জোড়া, এই সংসারে কেউ নয় আপন, শুধু স্বার্থে ঘোরা ফেরা। ওরে মায়ার বাঁধন ছিঁড়লে একবার লাগে না আর জোড়া, এই সংসারে কেউ নয় আপন, শুধু স্বার্থে ঘোরা ফেরা। ছোট বৃক্ষ বড় হইলে আকাশ ছুঁতে চায়, মায়ের মতো মাটি কান্দে গভীর মমতায়, মায়ের মতো মাটি কান্দে গভীর মমতায়। ওরে মায়ার বাঁধন ছিঁড়লে একবার লাগে না আর জোড়া, এই সংসারে কেউ নয় আপন, শুধু স্বার্থে ঘোরা ফেরা।
হ্যালো শিমুল ভাইয়া, কি আব্বু? আব্বু কি রে রিয়া, কি হয়েছে? কে ফোন করছে? কথা বলিস না কেন? গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আপু দাদি আর নাই, দাদি মারা গেছে। ভাইজান, মা, ভাই গেছে গা? রোগের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট নিয়ে গেছে গা। মা, খবরদার, তুই আমার মার কাছে আসতে পারবি না। কেন? না, কেন আমি আমার মার কাছে যাইতে পারব না? কেন? কেননা তুই আমার মার সন্তান না। কি কইলে তুমি? ভাইজান, আমি আমার মার সন্তান না? না, তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না, এত যন্ত্রণা দিতে পারতিস না, মার বুকটা খান খান করে ভেঙে দিতে পারতিস না। যা যা যা, তুই যা 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 যা। ওকে দুইজনে ছোট রেখা আমার আব্বা মারা যায়। মা, এই মা, আরে আমার আমার নানা আমার মামারে বলছিল আমার মারে আবার বিয়ে করতে। বলছে না, আমার 2 সন্তান আছে, আমি এই 2 সন্তান রে মানুষ করবো, আমি আর বিয়ে করবো না। করে নাই। আব্বা মারা যাওয়ার পর সমস্ত সংগ্রামের দায়িত্ব তুলে নিয়েছে। নিজে পুরুষ মানুষের মতো খেতে কাম করছে, বড় হাঁস মুরগি পালন করে আমাদেরকে খাওয়াইছে, সংসার চালাইছে, কাউরে বুঝতে দেয় না। তুই জানিস, এই তুই জানিস, তুই যখন মার পেটে তখন মাস খুব শরীর খারাপ। ডাক্তারে বলছিল যে সন্তানটা ফালাই দেয়। মা কইছে না, এই সন্তানের আমি দুনিয়ারও দেখাবো। দেখাইছে না, তোদের বড় করছে। তুই ঢাকায় থাকতিস, মা প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করত।
আর সেই মারে কষ্ট দিলি। তুই বাড়ি ভাগ না করতে মারা কোনো শুনলি না, তুই বাড়ির মধ্যে একটা লোক ঢুকাইলি, তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে, তুই এই দেয়াল তুলছ ভাগ করে আমার মায়ের বুকটা কান কান হয়ে গেছে। তুই যা, যেতে বল, যা যা, আমার মা দেখতে দেবো, আমার মা দেখতে দেবো, তুই যা, তুই যা। আমি আমার ভাইজানের মতন কইতে চাই, আমার আম্মা তোমার জন্য মরছে। তুমি দাই কোন করতে, তুমি আমার তুমি কোন করতে দিব না, আমার কোনো কোনি আমার মুখ দেখতে দেব না, তুমি যাও, আমি দেখতে দেব না। ও মা, মাগা তো অনেক গুণ করছে, আমার তোরা মাফ করে দে। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি, আমি সবার সাথে অন্যায় করছি, আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান তুমি ঠিকই কইছো, ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার, আমারে তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি। অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়ের কোনো মাপ হয় না, আমারে তোমরা শাস্তি দাও। তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান, একটা বার ভাইজান, একটা বার। বাবা শিবু, বাবা রে, তোর বাপ রে একটু ক, তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে ক। তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো, আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর আব্বারে ক বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে, আমার গলা টিপা বাইরা ফেল, আমার বাইরা ফেল, আমারে বাইরা ফেল। চাচা, আপনি কেমনে পারলেন আপনার মায়েরে ভুলে থাকতে, আপনার আপন ভাইরে ভুলে থাকতে, আমার ঘরে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষরে উঠাইলেন। একটা বার খোঁজ খবর নিছেন দাদির কেমন লাগতেছিল, দাদি কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। ভাবি, আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আপনার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করি না, সব আমি বলছি, আমার কথা করছে। আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি তারে জমি জমা বিক্রি করে ফ্ল্যাট কিনতে, সব দোষ আমার। সে তার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভাবি, আল্লাহ দোহাই লাগে তাই একটা বার মার মুখটা দেখতে দেন, আল্লাহ দোহাই লাগে ভাবি, সে মারে খুব ভালোবাসে। ভালোবাসে আমার বাবা অনেক গল্প করতো দাদির ব্যাপারে, দাদির জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করতো। জেঠিমা একটা বারের জন্য আমার বাবাকে একটু দাদির মুখটা দেখতে দাও, একটু দেখতে দাও। মারিয়া, তোমার বাবা, তোমরা তো তোমার দাদিরে অনেক ভালোবাসতা, কিন্তু তোমার দাদি যে তোমার কত ভালোবাসতো এইটা কি বুঝো নাই? এখন আইসে তোমার আব্বা আম্মার মুখ দেখতে, আরে এখন কি মায় কথা কই পড়ে? ওই দাও দাও, মার মুখটা দেখতে দাও। আরে বাসা সন্তান পায়
কিসের লোভে আপন জনের প্রতি তোরা সন্তান পায় না মায়ের দাফন মা হয়ে যায় ভার কিসের লোভে